বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের কীটতত্ত্ব বিষয়ের চতুর্থ অধ্যায় বেনিফিশিয়াল ইনসেক্টের উপরে আজকের আমার ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ উপকারী কীটপতঙ্গ। আজকে আমি উপকারী কীটপতঙ্গ নিয়ে তোমাদের সাথে আমি কথা বলব। চলো যাই। প্রথমেই উপকারী কীটপতঙ্গ পড়ার আগে একটি সংজ্ঞার দিকে আমরা একটু ধাবিত হতে চাই। চলো যাই। সংজ্ঞাটা হচ্ছে ফলিত কীটতত্ত্ববিদ্যা। কীটতত্ত্ববিদ্যার অনেক শাখা আছে: এগ্রিকালচার এন্টোমোলজি, মেডিকেল এন্টোমোলজি, ভেটেরিনারি এন্টোমোলজি। এটি হচ্ছে ফলিত কীটতত্ত্ববিদ্যার একটি শাখা, হচ্ছে উপকারী কীটপতঙ্গ। তা আমরা একটু উপকারী কীটপতঙ্গের সংজ্ঞাটা একটু আমরা জেনে নিই। কীটতত্ত্বের যে বিভাগে পতঙ্গের প্রয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মানব কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয় এবং এই উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন ধরনের কীটপতঙ্গের চাষ, ব্যবস্থাপনা ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা ও গবেষণা করা হয়, তাকেই কিন্তু আমরা বলি কীটতত্ত্ববিদ্যা, মানে ফলিত কীটতত্ত্ববিদ্যা। তাহলে ফলিত কীটতত্ত্ববিদ্যার মধ্যে তাহলে দেখতে পাচ্ছি যে মানব কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে, এই কথাটা থাকতেই হবে। যে ফলিত অংশ থাকলেই সেখানে অবশ্যই মানুষের কল্যাণ থাকতে হবে। তার পরবর্তীতে আমরা একটি ডেফিনিশনে যাই। উপকারী কীটপতঙ্গ আসলে কাকে বলি আমরা একটু জেনে নেই। অবশ্যই উপকারী কীটপতঙ্গ মানে যে সমস্ত পতঙ্গ আমাদের উপকার করে। তাহলে আমরা ডেফিনিশন আকারে যদি বলতে যাই যে যেসব পতঙ্গ আমাদের উপকারে আসে এবং সেসব পতঙ্গ মানুষের চাহিদা অনুযায়ী, যে কথা বললাম যে পতঙ্গগুলো আমাদের উপকারে আসবে এবং সেগুলো যেন আমাদের চাহিদা অনুযায়ী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এই যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যে এই উপকারী কীট পতঙ্গগুলো কিন্তু আমাদের অনেকটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কারা এই ভূমিকা পালন করে তোমরা কিন্তু বুঝতেই পারবে, সে পতঙ্গগুলোর নাম আমি বলবো। কিছু উপকারী পতঙ্গের নাম, যে কোন কোন পতঙ্গগুলো আমাদের উপকারে আসে। তাহলে আমরা যদি যাই, প্রথমে যে পতঙ্গটা আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ হানিবি। হানিবির উপকারের কথা তোমরা অনেকেই জানো, তারপরেও এর উপকারের ভূমিকা আমরা বলবো। প্রথম যে আমি বলছি যে কিছু উপকারী পতঙ্গের নাম আগে আমরা জেনে নিই। হানিবি এবং তার বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস মেলিফেরা। তারপরের আরেকটি যে প্রাণী, সিল্ক ওয়ার্ম, রেশম পোকা যাকে বলে, যার বৈজ্ঞানিক নাম বোম্বেক্স মরি। আরেকটি গুরুত্বপূর্ণ পতঙ্গ ল্যাক ইনসেক্ট, কেরিয়া ল্যাকা, এটি একটি গুরুত্বপূর্ণ ইনসেক্ট। এই তিনটি ইনসেক্টই তোমাদের কিন্তু বিশেষ করে অ্যাপ্লাইড অ্যান্ড ইকোনমিক জুওলজিতে দেওয়া আছে এবং আমাদের এখানেও এই তিনটি পতঙ্গের জীবন ইতিহাস, তার জীবন চক্র, তার চাষ পদ্ধতি কিন্তু আমাদের পড়তে হবে। আরেকটি পতঙ্গ লেডি বার্ড বিটল, এই পতঙ্গটি তোমরা সবাই চেনো বা দেখো। কক্সিনেলা, যার জেনেরিক নেম হচ্ছে কক্সিনেলা, এটাও তোমরা চেনো। ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই, বিভিন্ন ধরনের ড্রাগন ফ্লাই আছে, তার মধ্যে এটি একটি।
সিম্পেট্রাম এর সায়েন্টিফিক নেম। আরেকটি গুরুত্বপূর্ণ পতঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, ফায়ারফ্লাই। ফায়ারফ্লাই ইংরেজি নাম, বাংলায় যদি বলি একে বলবো আমি জোনাকি পোকা। ফটো ফোটিউরিস লুসি ক্রিসেন্সিস এর বৈজ্ঞানিক নেম। তোমরা জোনাকি পোকা হিসাবে একে চেনো। আরেকটি পতঙ্গ আছে এলিফ্যান্ট বিটেল, অনেকটা এলিফ্যান্টের মধ্যে দেখা যায়। সম্মুখের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাগাসোমা এলিফাস। এই পতঙ্গগুলো আমাদের উপকারী পতঙ্গ হিসাবে। আরেকটি পতঙ্গ দেখতে পাচ্ছে ওয়েবারি অ্যান্টস, মানে এক ধরনের পিঁপড়া, ওসিওফাইলা অ্যাটাভিনা এর সায়েন্টিফিক নেম তোমরা দেখতে পাচ্ছ। গ্রিন লেস উইংস, এটাও একটি পতঙ্গ, এটা আমাদের অনেক উপকার করে। ক্রাইসোপারলা রুফি লাব্রিস। পেপার ওয়াস্প পলিস্টিস ফসকেটাস তোমরা দেখতে পাচ্ছ, এটাও একটি উপকারী পতঙ্গ। ট্রাকনিট ফ্লাই, ট্রাকিনা ফেরা। এই যে কিছু কিছু তোমাদের উপকারী পতঙ্গের নাম আমি তোমাদের দেখালাম, তোমরা দেখলে। তার মধ্যে প্রথম যে তিনটি দেখিয়েছি এই তিনটির গুরুত্ব তোমরা সবসময় দিবে। চলো যাই পতঙ্গের উপকারী কার্যগুলো। এইগুলো পতঙ্গ যে আমাদের উপকার করে, হোয়াই ইনসেক্ট আর বেনিফিশিয়াল, কেন ইনসেক্ট আমাদের উপকারী বন্ধু বা উপকারী পতঙ্গ, তার কিছু কার্যাবলী আমরা জেনে নিই। এক নম্বর যদি দেখি আমরা খেয়াল করো যে খাদ্য হিসাবে পতঙ্গ, পৃথিবীর অনেক দেশের মানুষ আছে যারা খাদ্য হিসাবে পতঙ্গের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। আমাদের দেশের বিশেষ করে সাঁওতাল সম্প্রদায় কিন্তু পিঁপড়া খায়। চীন ও কোরিয়ার কেনিয়ার লোকেরা কিন্তু পঙ্গপাল খায়। মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যেমন পাখি, ব্যাঙ, মাছ প্রভৃতি কিন্তু প্রচুর পরিমাণে পতঙ্গ খায়। এগুলো খেয়ে কিন্তু এরা খাদ্য হিসেবে কিন্তু নিজেরা ওই সমস্ত পতঙ্গ খেয়ে খেয়ে তাদের নিজের জীবনকে ধারণ করে। ঔষধ হিসাবে পতঙ্গ তোমরা জানো, কিছু কিছু পতঙ্গের মধ্যে ওষুধি গুণাগুণ আছে, যেমন কোনো কোনো পতঙ্গের মাছির লার্ভা বা ম্যাগট ওষুধ হিসেবে কাজ করে। আরেকটি পতঙ্গের কথা তোমাদের বলি, তোমরা জানো, তোমরা চেনো, সেটি হচ্ছে ককরোচ বা আরশোলা। এই আরশোলা দিয়ে কিন্তু অনেক রোগের ঔষধ তৈরি করা হয়, বিশেষ করে ব্লাটা ওরিয়েন্টালিস নামক হোমিওপ্যাথিতে এক ধরনের ওষুধ আছে, যেটি হাঁপানি রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। কোচিনিল রঞ্জক হিসেবে পতঙ্গ। কোচিনিল এক ধরনের উজ্জ্বল বর্ণের রঞ্জক পদার্থ। ডেকটিলোপ্লাস অকুস নামক সিলিবাগকে শুকিয়ে কিন্তু আমরা এই চূর্ণ করে এক ধরনের রঞ্জক তৈরি করা হয়, এবং এই রঞ্জক পদার্থ কিন্তু, এই কোচিনিল রঞ্জক পদার্থ কিন্তু বিশেষ করে প্রসাধন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। মাটির গঠন ও উর্বর শক্তি বৃদ্ধিতে পতঙ্গ। কীটপতঙ্গ মাটির উৎপাদনশীলতা, উর্বরতা শক্তি বৃদ্ধি করে থাকে। মাটিতে বসবাসকারী যে পতঙ্গগুলো আছে মাটির গভীরে গর্ত করে থাকে এবং সেখানে তারা বসবাস করে। এতে কি হয়, এতে করে মাটিতে যে জৈব পদার্থ, সেই জৈব পদার্থ হিউমাস কিন্তু বৃদ্ধি হয়। এই হিউমাস কিন্তু আমাদের জমিতে সার হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মাটির উর্বরতা শক্তি সে বৃদ্ধি করে। প্রাকৃতিক ঝাড়ুদার হিসাবে কিন্তু পতঙ্গ, কিছু কিছু পতঙ্গ আছে যারা মৃত জীবদেহ খায়, আবার কিছু প্রাণী, উদ্ভিদ ও প্রাণীজ বর্জ্য খেয়ে কিন্তু এরা
আমাদের অনেক উপকার করে। বিশেষ করে গোবরে পোকা ও কেরিয়ন বিটল, এরা কিন্তু আমাদের প্রকৃতির ঝাড়ুদার হিসাবে কিন্তু আমাদের কাজ করে, কেন মৃত জীবজন্তু খেয়ে আমাদেরকে অনেক বৈজ্ঞানিক গবেষণায় কীটপতঙ্গ, তোমরা জানো, বর্তমানে কীটপতঙ্গ অনেক গবেষণা কাজে ব্যবহৃত হয়। কীটপতঙ্গের কোষ অনেক বড় হওয়ায় কোষ সংক্রান্ত গবেষণায় কিন্তু এটি গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়। আর বিশেষ করে তোমরা ড্রসোফিলার নাম তোমরা জেনে থাকবে। ড্রসোফিলা ফলের যে মাছি, জিনতত্ত্ব গবেষণায় এর যে ভূমিকা, এটা বলে শেষ করা যাবে না। জিনতত্ত্ববিদরা যে এই ড্রসোফিলার উপরে যে কত ঋণী, সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এছাড়াও কিন্তু অনেক পতঙ্গ আছে, আরশোলা, এটা কিন্তু আমরা বিভিন্ন ল্যাবে গবেষণা কাজে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। স্ক্যাভেঞ্জার, আবর্জনা ভক্ষক হিসেবে কিন্তু পতঙ্গ ব্যবহৃত হয়। কিছু কিছু পতঙ্গ আছে যারা আমাদের পরিবেশের, বিশেষ করে ময়লা আবর্জনা, নোংরা বস্তু ও প্রাণের মৃতদেহ ইত্যাদি খেয়ে কিন্তু আমাদের পরিবেশকে কলুষমুক্ত বা ঝামেলা মুক্ত করে। স্ক্যাভেঞ্জার পতঙ্গের মধ্যে বিশেষ করে আমরা যেগুলো দেখতে পাই, সিলভার ফিশ। কিন্তু যে মাছ খায় সেই সিলভার ফিশ নয়, এটি একটি পতঙ্গ যেটা বিভিন্ন পুরাতন বই পুস্তকের মধ্যে থাকে, সিলভার ফিশ। টার্মাইটস হলো উই পোকা। অ্যান্টস তো তোমরা জানোই, অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়া। হাউস ফ্লাই মানে মাছি। এই সমস্ত কিছু কিছু পতঙ্গ আছে যারা অনেক পতঙ্গের, মানে এই সমস্ত পতঙ্গের লার্ভা কিন্তু প্রধান। এসব পতঙ্গ কি করে, খুব দ্রুত ধীরে ধীরে মৃত উদ্ভিদ দেহকে মাটিতে পরিণত করে ফেলে, ফলে মাটি উৎকৃষ্ট সারে পরিণত। ইনসেক্ট অ্যাজ এ ফাইন আর্টস। পৃথিবীতে অনেক কীটপতঙ্গ আছে যারা মানুষের মনোমুগ্ধকর শব্দ তৈরি করতে পারে। বিশেষ করে জাপানে সিকাডা এক ধরনের পতঙ্গ, এবং ক্রিকেটস পাখির খাঁচায় করে এরা কিন্তু বাসা বাড়িতে রাখা হয়। ফেস্টিভ্যালস অফ সিঙ্গিং ইনসেক্টস, জাপানে একটি বাৎসরিক আনন্দ অনুষ্ঠানে কিন্তু এগুলো প্রদর্শন করা হয়। এছাড়াও ইস্ট আমেরিকাতে সুন্দর বক্ষ, রঙিন ইলেকট্রা এবং কিছু কিছু কোলিওপ্টেরা এবং লেপিডোপ্টেরা পাখা কিন্তু আমরা গহনা তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া রেড ইন্ডিয়ানরা এমব্রয়ডারি, তারপরে বাস্কেট, মেন্টাল অ্যালয়ের কাজে কিন্তু কীটপতঙ্গকে এরা ব্যবহার করে। আলু উৎপাদনে কীটপতঙ্গ, কীটপতঙ্গের বিটল তোমাদের দেখালাম যে যে ফায়ারফ্লাই, যে জোনাকি পোকা, সে কিভাবে আমাদের আলু উৎপাদন করে একটু আমরা জানি। কীটপতঙ্গের বিটল, বিশেষ করে কোলিপ্টেরা জাত পতঙ্গ যেমন জোনাকি পোকা, গ্লোওয়াস আলো উৎপাদন করে থাকে। পতঙ্গের আলো উৎপাদনকারী পদার্থ, এর মধ্যে দুইটি পদার্থ থাকে, লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থ, যা এক ধরনের বিশেষ ধরনের কোষে থাকে। আর এর ভিতরে এক ধরনের এনজাইম থাকে, তাকে বলে লুসিফেরিনেজ নামক এনজাইমের সাহায্যে অক্সিজেন দ্বারা যখন জারিত হয়, তখন অক্সিলুসিফেরিন তৈরি করে। এই যে অক্সিলুসিফেরিন যে যৌগটা তৈরি হলো, এই যৌগ পদার্থ দিয়ে কিন্তু আলোটা উৎপন্ন হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আলোতে কোনো তাপমাত্রা থাকে না, কোনো অতি বেগুনি রশ্মি থাকে না। এই বিশেষ করে এই আলোটা অলংকার হিসাবে, গৃহসজ্জায় বা কৃত্রিম আলো হিসাবে, বিশেষ করে ফটোগ্রাফিতে কিন্তু এটি ব্যবহৃত হয়। পরজীবী পতঙ্গ হিসেবে কিছু কিছু পতঙ্গ আছে যারা অন্য পতঙ্গের ডিম, লার্ভা প্রভৃতির উপর পরজীবী হিসাবে বাস করে থাকে, তাকে ধ্বংস করে। চ্যালয়েডস এবং ইকনিউমন মাছি এ ধরনের কীটপতঙ্গ। এগুলো সঙ্গ বিশিষ্ট, বিশেষ করে লেপিডোপ্টেরা কীটপতঙ্গের ডিম, লার্ভা, কোকুন ইত্যাদির দেহে ডিম পারে, এবং সেই ডিম থেকে প্রস্ফুটিত লার্ভার সাথে সাথে সেগুলোকে খেতে শুরু করে। এভাবে অনেক ক্ষতিকর পোকাকে তারা ধ্বংস করে। এইভাবে ধ্বংস করে আমাদের অনেক উপকার করে থাকে। কাজে আমরা বলতে পারি পরজীবী পতঙ্গ হিসেবে কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবার একটু খেয়াল করো যে মূল্যবান পদার্থ উৎপাদনকারী হিসেবে, বিশেষ করে মূল্যবান পদার্থ উৎপাদনকারী এখানে আমরা দেখতে পাচ্ছি মৌমাছি। মৌমাছির ক্ষেত্রে মূল্যবান পদার্থ উৎপাদনকারী বস্তুটি হচ্ছে মধু। রেশম পোকার ক্ষেত্রে রেশম সুতা। লাক্ষা পোকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদার্থ প্রয়োজন বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদার্থ তৈরি করা হয়। এই তিনটি পতঙ্গ থেকে কিন্তু মূল্যবান পদার্থ উৎপাদন করা হয়, যে কারণেই আমি হেডিংটাই দিয়েছি মূল্যবান পদার্থ উৎপাদনকারী হিসেবে মৌমাছি, রেশম পোকা, লাক্ষা পোকা প্রভৃতি বিভিন্ন কীটপতঙ্গ নিজেদের তাদের নিজস্ব উৎপাদিত পদার্থের মাধ্যমে মানুষকে উপকার করে। তাহলে আমরা খেয়াল করি যে মৌমাছি কিভাবে মানুষের উপকার করে। মৌমাছি মধু, মোম উৎপাদনের মাধ্যমে সরাসরি মানুষের উপকার করে। এদের মধু খাদ্য হিসেবে, ওষুধ তৈরিতে, বিভিন্ন বৈদেশিক মুদ্রা অর্জন ইত্যাদিতে কিন্তু মানুষ ব্যবহার করে। তাছাড়া এর মোম থেকে নানা ধরনের পদার্থ, যেমন মোমবাতি, বিভিন্ন আসবাবপত্র, পুডিং, ডিসিক্টিং ট্রে তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। রেশম পোকার মুখ নিঃসৃত যে লালা বা রেশম গ্রন্থি নিঃসৃত যে রস থেকে কিন্তু রেশম নামক মূল্যবান পদার্থ তৈরি হয়, এবং রেশম সুতার মতো পদার্থ পৃথিবীর সব দেশেই রেশমি সুতার তৈরি কাপড় মূল্যবান বস্তু হিসেবে কিন্তু সমাদৃত। কাপড় ছাড়াও রেশম সুতা কিন্তু বিশেষ করে শল্য চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। তাছাড়া মাছ ধরার যে বড়শির শক্ত সুতা তৈরি, যে শক্ত সুতা, এটি তৈরিতে কিন্তু এই রেশমি সুতা ব্যবহৃত হয়। ভারত, জাপান, চীন, আমেরিকা এই রেশমি সুতার যে পোশাক থেকে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন। লাক্ষা বা রেজিন লাক্ষা পোকার দেহ নিঃসৃত একটি মূল্যবান বস্তু। রেজিন নানা ধরনের বস্তু তৈরিতে, বিশেষ করে রং, পালিশের ক্ষেত্রে, গ্রামোফোন রেকর্ড তৈরি প্রভৃতিতে কিন্তু এর যথেষ্ট সমাদর রয়েছে এই লাক্ষা কীট থেকে নিঃসৃত যে বস্তুটা। পরাগায়নে এটি আরেকটি গুরুত্বপূর্ণ। পরাগায়নে বিভিন্ন গ্রুপের নানা ধরনের কীট পতঙ্গ আছে, বিশেষ করে মৌমাছি, পিঁপড়া, ফলের মাছি, প্রজাপতি। এরা প্রভৃতি ফুলের কি করে মধু, পরাগ ইত্যাদি সংগ্রহ করে। যখন সংগ্রহ করে তখন বিভিন্ন ফুলে এরা যাতায়াত করে। যাতায়াত করার ফলে কি হয়, যে ফুলের বাগানে বিচরণকালে তাদের ডানা, পা, শুঙ্গ প্রভৃতিতে ওই পরাগ রেণুগুলো কিন্তু লেগে যায়। লেগে যাওয়ার কারণে এক ফুল থেকে যখন অন্য ফুলে স্থানান্তরিত হয়, এই স্থানান্তরিত হওয়ার মধ্যে কিন্তু এভাবে কীটপতঙ্গ কিন্তু ফুলের পরাগায়নে নিজের অজান্তেই মানুষকে সহযোগিতা করে আসছে। শিকারী হিসাবে কিছু কিছু পোকা আছে যারা অন্য ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে। এগুলোকে কীটপতঙ্গ ভুক পতঙ্গ বলে। যেমন শিকারী ম্যান্টিস, জলফড়িং, কিছু লেডিবার্ড বিটল, যেটা ছবিতে আমরা তোমাদের দেখিয়েছি, অন্য কীটপতঙ্গকে বিশেষ করে আমরা যদি বলি, যেমন পঙ্গপাল, ফড়িং, গান্ধী পোকা, লাদা পোকা, পাতা মরানো পোকা, বিভিন্ন ধরনের ধানের বিভিন্ন ধরনের হপার প্রভৃতি কিন্তু ক্ষতিকর কীটপতঙ্গ কিন্তু খেয়ে মানুষের অনেক উপকার করে। তাহলে শিকারী পতঙ্গ শিকারী হিসেবেও কিন্তু এই পতঙ্গগুলো কিন্তু মানে প্রে ইনসেক্ট হিসেবে কিন্তু আমাদের কাছে সমাদৃত। আগাছা ধ্বংসকারী হিসেবে কিন্তু পতঙ্গ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অনেক কীটপতঙ্গ আছে যারা আশ্রয় ও খাদ্য উভয়ের জন্য আগাছা ব্যবহার করে। মানুষের অজ্ঞাতসারে কিন্তু পরোক্ষভাবে এগুলো আগাছা ধ্বংস করে এবং মানুষের উপকার করে। এই হচ্ছে আমাদের উপকারী ভূমিকা। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি, মৌমাছি। মৌমাছির
আমরা দেখতে পাচ্ছি একটি মৌমাছি। মৌমাছি সম্বন্ধে একটু আমরা বিস্তারিত জানবো। মৌমাছির বিভিন্ন প্রকার প্রজাতি এবং তাদের সামাজিক উপনিবেশ এবং তারা যে সামাজিক জীব, এটা আমরা এখানে একটু পড়াশোনা করব এবং তার জীবনচক্র সম্বন্ধেও জানব। মৌমাছির শ্রেণীবিন্যাসটা আমরা একটু জেনে নিই। ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার হাইমেনোপটেরা, ফ্যামিলি এপিডি। একটা জিনিস তোমাদের বলি, তোমরা জানো যদিও, ফ্যামিলির নামের শেষে কিন্তু আইডি থাকে। জেনাস এপিস, স্পিসিস এপিস মেলিফেরা। আরো মৌমাছির আরো কিছু প্রজাতি আছে, তার সম্বন্ধে একটু আমরা জেনে নেই। মৌমাছির প্রকারভেদ সম্বন্ধে আমরা একটু জানি। প্রকৃতিতে আমরা 4 প্রকারের মৌমাছি আমরা দেখতে পাই সচরাচর। সেগুলো হলো এপিস মেলিফেরা, এপিস ডরসেটা, এপিস ফ্লোরিয়া, এপিস ইন্ডিকা। তবে আমরা এপিস মেলিফেরা যেটা আছে, আমরা যেহেতু এপিকালচার করি, এর থেকে আমরা বেনিফিট পাই, সেক্ষেত্রে এপিস মেলিফেরা প্রজাতির চাষাবাদ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত লাভজনক। আমরা একটু এই প্রজাতিগুলো একটু দেখে নিই একটু। এটি হচ্ছে এপিস মেলিফেরা, সচরাচর এটি আমরা দেখে থাকি। এটি হচ্ছে এপিস ডরসেটা, এটি হচ্ছে এপিস ইন্ডিকা, আর এটি হচ্ছে এপিস ফ্লোরিয়া। এই 4 ধরনের মৌমাছির প্রজাতি সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিলাম আর কি। মৌমাছির পরিবার ও তার সমাজ, আমি যে কথা বলছিলাম, মৌমাছি যে সামাজিক জীব, তাদের কিন্তু একটা সোশ্যাল বিহেভিয়ার আছে, গুরুত্বপূর্ণ সোশ্যাল বিহেভিয়ার। এই বিহেভিয়ারটা আমাদের মানুষের মধ্যে থাকলে আমার মনে হয় মানুষের ভিতরে যে হানাহানি, এই দ্বন্দ্ব কিছুই থাকতো না। এত ডিসিপ্লিন ভাবে এই মৌমাছি তার সমাজে চলাফেরা করে। তবু একটু আমরা জেনে নেই। আমরা যে দেখি যে একটি মৌচাকে যে 3 শ্রেণীর মৌমাছি থাকে, তোমরা জানো, রানী মৌমাছি, পুরুষ ও শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি হচ্ছে রানী মৌমাছির সবচেয়ে বড় প্রকৃতির। এর পেট কিন্তু বেশ লম্বা ও প্রশস্ত হয় এবং ডানা থাকে দুটো, অবশ্যই দুটো। একটি চাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। এর একমাত্র কাজ ডিম পাড়া। রানী মৌমাছির জীবনে কিন্তু একবারই একবারই কিন্তু মাত্র একটি পুরুষ মৌমাছির সঙ্গে কিন্তু সে মিলিত হয় এবং জন্ম নেওয়ার 1 সপ্তাহের মধ্যে নতুন রানী কিছু পুরুষ ও কিছু শ্রমিক মৌমাছি নিয়ে আকাশে উড়ে যায়। এটাকে আমরা নাফসিয়াল ফ্লাইট বলি আর কি। আকাশে উড়ে বেড়ায় এবং মিলন শেষে রানী শ্রমিক সহ চাকে ফিরে আসে। জীবনে একবার মিলিত হলে ও রানী পর্যাপ্ত শুক্রাণু কিন্তু জমা রাখে তার দেহের ভিতরে, বিশেষ করে শুক্রধানীতে। রানী কিন্তু এখানে 2 ধরনের ডিম পাড়ে, একটি নিষিক্ত, একটি অনিষিক্ত। রানী কোন ধরনের ডিম পারবে তা কিন্তু নির্ভর করবে তার ইচ্ছার উপর, তাদের ইচ্ছাধীন। নতুন রানী তৈরি হবে নিষিক্ত ডিম থেকে। শ্রমিক মৌমাছির তত্ত্বাবধানে এক বিশেষ ধরনের খাবার, বিশেষ যেটাকে আমরা রয়্যাল জেলি বা রাজসুধা বলি, এই রয়্যাল জেলি যখন যে ভক্ষণ করবে সেই কিন্তু রানীতে পরিণত। এই শ্রমিক মৌমাছি তার বিশেষ তত্ত্বাবধানে যাকে রয়্যাল জেলি পান করায়, এই রয়্যাল জেলি পান করার কারণে সে রানীতে পরিণত হয়। এই খাবারের জন্য সে পরবর্তীতে ডিম পাড়তে সক্ষম হয় এবং এদের আয়ুষ্কাল বেড়ে যায়। একটি রানী মৌমাছির আয়ুষ্কাল প্রায় 2 থেকে 3 বছর। একটি রানী মৌমাছি তোমরা দেখতে পাচ্ছ চাকের ভিতরে সবচেয়ে যে বড়, দেখতে বড় দেখা যায়, এইটাই মাঝখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটি হচ্ছে তোমার রানী মৌমাছি। হলো রানী মৌমাছি।
পুরুষ মৌমাছি এরা মধ্যম প্রকৃতির হয়, এদের চোখ বড়, কিন্তু এদের হুল নেই। এদের একমাত্র কাজই হচ্ছে রানীর সাথে মিলিত হওয়া। এরা খুব অলস প্রকৃতির, এতই অলস যে এরা নিজের খাবার পর্যন্ত নিজেরা গ্রহণ করে না। এমনকি এরা অনেক সময় নিজের খাবার নিজেরা গ্রহণ করে না, শ্রমিকেরা খাইয়ে দেয়। রানীর সঙ্গে শুধুমাত্র একটি পুরুষ মৌমাছি একবার মিলিত হতে সক্ষম হয়। তবে মিলিত হওয়ার পরপরই দুঃখজনক ঘটনা, তবে মিলিত হওয়ার পর সেই পুরুষটি মারা যায়। এবং কেন মারা যায়, কিভাবে মারা যায়, আর অনেক বিস্তারিত কথা আছে। পুরুষ মৌমাছির আয়ুষ্কাল প্রায় ১.৫ মাস। পুরুষ মৌমাছিটা তোমরা দেখতে পাচ্ছ, চোখটা কিন্তু একটু বড়, বলছি আমি, এটা মধ্যম প্রকৃতির হয়। শ্রমিক মৌমাছি ও মধ্যম প্রকৃতির হয়, কিন্তু শ্রমিক মৌমাছি কিন্তু এরা সবচেয়ে ক্ষুদ্র আকৃতির হয়। এদের চোখ ছোট, কিন্তু এদের কিন্তু হুল আছে। রানী ও পুরুষ বাদে অবশিষ্ট সকল সদস্যই কিন্তু শ্রমিক মৌমাছি। এরা নানা দলে ভাগ হয়ে চাকের যাবতীয় কাজ বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি, যেমন চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস, পরাগরেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, যাবতীয় কাজ, এই যে চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবকিছুই কিন্তু এই শ্রমিক মৌমাছির কাজ। কাজে যাবতীয় কাজ কিন্তু এরা সম্পন্ন। এদের কিন্তু জন্ম কিন্তু নিষিক্ত ডিম থেকে। নিষিক্ত ডিম থেকে দুই ধরনের রানী হয় আর শ্রমিক সৃষ্টি হয়। এদের আয়ুকাল প্রায় ১ মাস। আমরা একটু দেখে নিই, শ্রমিক মৌমাছিটাকে একটু দেখে নিই। দেখো, শ্রমিক মৌমাছি, মৌমাছির জীবনচক্র সম্বন্ধে আমরা একটু জেনে নিই। এটি তোমাদের গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমাদের আসে। মৌমাছির জীবনচক্র, রেশম পোকার জীবনচক্র, লাক্ষা কীটের জীবনচক্র, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। জীবনচক্রটা একটু জেনে নেই। মৌমাছির জীবনচক্র কিন্তু তাদের ৩টে দশা থাকে। মৌমাছির জীবনচক্রে কি থাকে? ডিম থাকে, লার্ভা থাকে, এবং পিউপা এবং পূর্ণাঙ্গ দশা। আমি দেখেছি ডিম, লার্ভা, পিউপা এবং অ্যাডাল, এই ৪টি স্টেজ থাকে। তাহলে এদের রূপান্তর কিন্তু সম্পূর্ণ রূপান্তর আমি তোমাদের পড়িয়েছি, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তর। ডিমগুলো সরস, ক্ষুদ্র ও মাকু আকৃতির হয়। খেয়াল করো, ৩-৪ দিন পর এই ডিম থেকে কিন্তু লার্ভা বের হয়। খেয়াল করি, লার্ভা কি হয়? লার্ভায় একটু খেয়াল করে যে লার্ভায় কোনো চোখ বা পা থাকে না। এই না থাকার কারণে এদেরকে গ্রাব বলে। গ্রাবের তারতম্যে লার্ভা অবস্থা থেকে রানী ও কর্মী মৌমাছি উৎপন্ন হয়। রানী মৌমাছিদের লার্ভা রয়্যাল জেলি খায়, আর কর্মী মৌমাছিদের লার্ভা মৌরুটি খায়। প্রয়োজনে কর্মী মৌমাছি রানী মৌমাছি সৃষ্টি করে। লার্ভা কয়েকবার খোলস পাল্টায়। লার্ভায় এক পর্যায়ে খাবার খাওয়া বন্ধ করে দেয়। যখন বন্ধ করে দেয়, তখন মুখ নিঃসৃত মোম দিয়ে ঢাকনা তৈরি করে এবং প্রকোষ্ঠের মুখ বন্ধ করে দেয়। এই অবস্থায় কোকুন তৈরি করে এবং কোকুনের ভিতর পিউপায় পরিণত হয়। লার্ভা অবস্থায় কিন্তু এরা ৪ থেকে ৭ দিন থাকে। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে রানী মৌমাছি খায় হচ্ছে রয়্যাল জেলি, আর কর্মী মৌমাছি খায় হচ্ছে মৌরুটি। এইভাবে কিন্তু তাদের লার্ভাটা তৈরি হয়। তাহলে এখানে আমরা জেনে গেলাম জীবনচক্রের লার্ভা দশা। এরপর দেখো পিউপা। তাহলে কি হচ্ছে? ৪টি স্টেজের এগ বললাম, লার্ভা বললাম, এবার পিউপা। যে প্রকোষ্ঠটা বন্ধ, প্রকোষ্ঠের কোকুনের মধ্যে পিউপা অবস্থান করে।
রানী মৌমাছি 7-8 দিন, কর্মী মৌমাছি 12 থেকে 13 দিন, পুরুষ মৌমাছি 14 থেকে 15 দিন পিউপা অবস্থায় থাকে। এ সময় এদের ডানা, চোখ, পা সৃষ্টি হয় এবং পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু এরা পরিণত হয়। তাহলে কিন্তু এটাকে পিউপায় পিউপাকে কিন্তু আর একটা স্টেজ আমরা বলি ইনঅ্যাক্টিভ স্টেজ নোন অ্যাজ পিউপাল স্টেজ। পূর্ণাঙ্গটা একটু দেখি আমরা। তাহলে আমরা কি দেখলাম? আমরা এগ দেখলাম, লার্ভার বর্ণনা দেখলাম, পিউপা দেখলাম। এখন অ্যাডাল্টের বর্ণনা যাব কি, যে পূর্ণাঙ্গ মৌমাছি নির্দিষ্ট সময়কাল বেঁচে থাকে। রানী 3 থেকে 5 বছর, পুরুষ 1 থেকে 3 বছর ও কর্মী 2 থেকে 3 মাস বাঁচে। এরপরে আমরা চলে যাব রেশম পোকার শ্রেণীবিন্যাসে। আমি তোমাদের বলেছি আমি 3টি উপকারী পতঙ্গের জীবনচক্রের কথা বলবো। তাহলে মৌমাছির যেটা পড়লাম, মৌমাছিতে কিন্তু অনেক প্রশ্ন করা যাবে। মৌমাছির জীবনচক্র, মধুর গুরুত্ব, মোমের গুরুত্ব, অনেক প্রশ্ন এখান থেকে করা যাবে। তোমরা কিন্তু এটা পড়ে নেবে। এবার রেশম পোকায় আসি। রেশম পোকা, এটা হচ্ছে ফাইলাম। ফাইলাম, আর্থ্রোপোডা, ক্লাস, ইনসেক্টা সবার ক্ষেত্রে সমান। এর অর্ডার হচ্ছে লেপিডোপ্টেরা, আর পূর্বেরটা ছিল হাইমেনোপ্টেরা। এটাকে স্কেল ইনসেক্ট বলা হয়, তোমরা জানো। ফ্যামিলি বোম্বিসিডি, জেনাস বোমব্যাক্স, স্পিসিস বোমব্যাক্স মরি। তাহলে আমরা রেশম পোকার জীবনচক্র সম্বন্ধে একটু আমরা জানব। রেশম মথের জীবনচক্র। রেশম মথের জীবনচক্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি এগ, লার্ভা, কোকুন, দ্যাট ইজ এটাকে পিউপা বলা হয়, আর এটাকে বলা হয় পূর্ণাঙ্গ দশা বা অ্যাডাল্ট। তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ রূপান্তর। যাদের ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ দশা থাকবে তাদেরকে বলবো আমরা সম্পূর্ণ রূপান্তর। তাহলে আমরা এগের বর্ণনায় একটু যাই। এই যে স্ত্রী মথ কি করে, পাতার উপরে গুচ্ছাকারে কিন্তু এই পাতার উপরে ডিম পারে। স্ত্রী মথ গুচ্ছাকারে 400 থেকে 500টি কিন্তু ডিম পারে, এবং ডিমগুলো কিন্তু আঠালো পদার্থ দ্বারা একটা আরেকটার সঙ্গে কিন্তু একটু খেয়াল করো তোমরা, যদি আমি দেখাই, একটি আরেকটার সঙ্গে কিন্তু লেগে থাকে। পাতা তো পড়ার দ্বারা পরস্পরের সাথে আটকে থাকে। ডিমের আকার অনেকটা গোলাকার হয়। প্রায় 10 দিনের মধ্যে এরা ডিম ফুটে লার্ভা বের হয়, এবং এদের লার্ভাকে কিন্তু বলা হয় ক্যাটারপিলার। তাহলে আমরা পরবর্তী স্টেজে যাই। তাহলে আমরা লার্ভার বর্ণনা একটু যাই। ডিমের বর্ণনা দেখলাম, এখন লার্ভার বর্ণনায় যদি আসি, লার্ভা কিন্তু দেখতে অনেকটা হলুদাভ বর্ণের এবং প্রায় 0.3 সেন্টিমিটার লম্বা হয়। এদের মুখ উপাঙ্গ মেন্ডিবুলেট, মেন্ডিবুলেট মানে চোয়াল আছে, যা দ্বারা চিবিয়ে চিবিয়ে কিন্তু এরা গাছের পাতা খায়, তুত গাছের পাতা খায়, তোমরা জানো। এই জন্য এদের মাউথ পার্টসটা মেন্ডিবুলেট ধরনের হয়। এদের দেহ খণ্ড বিশিষ্ট এবং উদরে 5 জোড়া প্রলেগ, এখানে দেখো 5 জোড়া প্রলেগ থাকে, এখানে দেখো 5 জোড়া প্রলেগ থাকে। এরা 5 বার খোলস পাল্টানোর মাধ্যমে, এই যে খোলস পাল্টানো হয়, এই খোলস বদলানোকে বলা হয় কিন্তু একডাইসিস বা মোল্টিং। তোমাদের কিন্তু আমি এর আগে একডাইসিস বা মোল্টিং কাকে বলে আমি ডেফিনেশন আকারে দিয়ে দিয়েছি। তোমরা যদি আগের ক্লাস দেখে থাকো তাহলে এটা তোমরা বুঝতে পারবে। এই খোলস পাল্টানোর মাধ্যমেই কিন্তু এরা পিউপায় পরিণত হয়। এই পিউপা দশায় যেতে, এই যে লার্ভা থেকে পিউপা দশায় যেতে বা এই কোকুন দশায় যেতে কিন্তু এদের প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। একটু খেয়াল করো, পিউপায় যদি আসে, একটু পিউপাটা একটু খেয়াল করো। এইটা কোকুনটাই হচ্ছে পিউপা। পিউপা দশায় রেশম গ্রন্থি হইতে আঠালো পদার্থ বের হয় এবং বাতাসের সাথে সংস্পর্শে এসে শক্ত সুতার আকার ধারণ করে। পিউপা অবস্থায় এরা কোকুন তৈরি করে। কোকুন রেশম সুতা দ্বারা তৈরি বাক্সের মতো, যার মধ্যে
পিউপা অবস্থান করে। একটু খেয়াল করো তোমরা, এই যে আমরা কোকুনটা দেখতে পাচ্ছি, এর ভিতরেই কিন্তু এই পিউপাল স্টেজ বা ইনঅ্যাক্টিভ স্টেজ কিন্তু এর ভিতরে থাকে। এর ভিতরে যখন পরিণত হয়ে যায়, যেহেতু ওর মুখটা হচ্ছে ম্যান্ডিবুলেট, কেটে কিন্তু এটা বের হয়ে আসে। দেখি এখানে কি বলছি, পিউপায় অবস্থান করে কোকুন রেশম সুতা দ্বারা তৈরি বাক্সের মতো, যার মধ্যে পিউপা অবস্থান করে। একটি কোকুন হতে প্রায় 1000 থেকে 1200 মিটার পর্যন্ত সুতা তৈরি হয়। এ দশায় এরা, আমি বলছি, নিষ্ক্রিয় জীবনযাপন করে। পিউপাল স্টেজ নন অ্যাজ ইনঅ্যাক্টিভ স্টেজ, এই অবস্থাকে এরা নিষ্ক্রিয় দশা বলা হয়। এই অবস্থায় কিন্তু এরা কোনো খাবার গ্রহণ করে না, কোনো চলাচল করে না, কোনো কিছুই করে না। কোকুন থেকেই কিন্তু রেশম সুতা সংগ্রহ করা হয় এবং 10-12 দিনের মধ্যে পিউপা পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়। এবং কোকুন কেটে, যেহেতু এদের মাউথ পার্টস ম্যান্ডিবুলেট ধরনের, কোকুন কেটে কিন্তু পূর্ণাঙ্গ মদ বাইরে বেরিয়ে আসে। পূর্ণাঙ্গ দশায় কি হয় একটু আমরা দেখি, যে পিউপা দশায় যখন পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে এদের প্রলেগ বিলুপ্ত হয় এবং 2 জোড়া পাখা তৈরি হয়। একটু খেয়াল করো, এই প্রলেগ গুলো আর থাকবে না, এই 2 জোড়া পাখা তৈরি হবে। যখন এই 2 জোড়া পাখা তৈরি হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হয়, তখন ওরা ফ্লাই করে চলে যায়। তাহলে এটা দেখলাম হচ্ছে আমরা রেশম পোকার জীবনচক্র। আগে দেখলাম মৌমাছির জীবনচক্র, এবার দেখলাম রেশম পোকার জীবনচক্র। এই দুটো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, একটি রেশম পোকার জীবনচক্র বর্ণনা করো এবং আরেকটি হবে তোমার মৌমাছির জীবনচক্র বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার লাক্ষা কীটের দিকে যাই। লাক্ষা কীটের জীবনচক্রটা একটু আমরা, এর শ্রেণীবিন্যাসটা আমরা একটু আগে জেনে নেই। ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, এটি কিন্তু সবারই একই, যেহেতু পড়ছি আমরা পতঙ্গ। অর্ডার হোমোপ্টেরা, ফ্যামিলি লেসিফেরিডি, জেনাস কেরিয়া, স্পিসিস কেরিয়া লেখা, এই হচ্ছে এর সায়েন্টিফিক নেম, এর শ্রেণীবিন্যাস। একে কিন্তু আরেকটি কথা বলি আমরা, সিস্টেমিক পজিশন অফ ল্যাক ইনসেক্ট। প্রত্যেকটা প্রাণীর শ্রেণীবিন্যাসটা আমাদের জানা উচিত, পরীক্ষায় আসুক বা না আসুক। তাহলে আমরা একটু যাই, খেয়াল করি লাক্ষা কীটের জীবনচক্রের দিকে, যে একটু দেখতে হবে, একটু একটু ব্যতিক্রমী ঘটনা আছে এদের জীবন ইতিহাস। একটু বলি আমরা, যে লাক্ষা কীটের জীবন ইতিহাসে যৌন দ্বিরূপতা দেখা যায়। পুরুষেরা সঙ্গমের পর মারা যায়, স্ত্রীরা ডিম পাড়ার পর মারা যায়। এটা একটু জানার জন্য তোমাদের বললাম। লাক্ষা কীটের জীবনচক্র যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা 3টে জিনিস দেখতে পাবো জীবনচক্রে: ডিম, নিম্ফ ও পূর্ণাঙ্গ দশা আমরা দেখতে পাবো। এদের জীবনচক্র কিন্তু ডিম, নিম্ফ যদি থাকে, এদের জীবনচক্রকে বলি আমরা অসম্পূর্ণ রূপান্তর। এদের ডিমটা কি হয় একটু বলি, যে পূর্ণাঙ্গ স্ত্রী কি করে নিষিক্ত ও অনিষিক্ত ডিম পায়। 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু ডিম থেকে নিম্ফ বের হয় এবং ডিমগুলো কিন্তু এরা কিন্তু একটা ডালে পারে। দেখো ডালে লাক্ষা, তোমরা দেখতেছো এটা ডালে, 1 নম্বর স্টেজে দেখতে পাচ্ছ ডালে দেওয়া আছে লাক্ষা কীট। এখান থেকে কিন্তু যেটা 2 নম্বরে বেরোচ্ছে নিম্ফ, তারপরে বের হয়েছে পুরুষ, এটাও কিন্তু পুরুষ। পুরুষের আবার 2টা ধরন আছে, একটু আমি তোমাদের বোঝার ক্ষেত্রে বলি। দেখো, পুরুষ একটি ডানা যুক্ত, আরেকটি পুরুষ ডানাবিহীন। আবার স্ত্রীর ক্ষেত্রে দেখো, স্ত্রীর যেটা 5 নম্বর, এটা শক্ত আবরণ যুক্ত, আর আরেকটি পূর্ণাঙ্গ, সেটা হচ্ছে আবরণ মুক্ত। এটা একটু তোমাদের বোঝার জন্য আমি বললাম। যাই, নিম্ফ গুলো প্রকোষ্ঠে অবস্থান করে। অনিষিক্ত ডিম পার্থেনোজেনেসিস তোমরা বলো, উইদাউট ফার্টিলাইজেশন, মানে যে উইদাউট ফার্টিলাইজেশনের মাধ্যমে যে প্রাণী তৈরি হয় তাদেরকে আমরা বলি পার্থেনোজেনেসিস প্রক্রিয়া। এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কিন্তু নিম্ফ উৎপন্ন হয়। নিমগুলো কয়েকদিন পর আবরণ থেকে বেরিয়ে আসে এবং সদ্য নির্গত নিমগুলো কর্মঠ হয়। এদের এন্টিনা থাকে, গাছের রস শোষণ করার পর রোস্টাম থাকে, 3 জোড়া পা থাকে। এদের দেহ, মাথা,
উদরে বিভক্ত, যেহেতু পতঙ্গ। শ্বাস নেওয়ার জন্য বক্ষে 2 জোড়া স্পাইরাকল থাকে, এখানে স্পাইরাকল থাকে, 3 জোড়া পা আছে, দেখতে পাচ্ছ। এবং এদের পিছনে কিন্তু দেখো যে এগুলোকে পুচ্ছ সিটা বলা হয়। তাহলে দেখা যাচ্ছে উদরের পিছনে কিন্তু 1 জোড়া পুচ্ছ সিটা থাকে। পুরুষ ও স্ত্রী পোকা উভয় পূর্ণাঙ্গ অবস্থায় 3 বার খোরস নির্মোচন করে এবং নিম থেকে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হতে পুরুষ পতঙ্গের 40 থেকে প্রায় 50 দিন সময় লাগে। আমরা যদি একটু দেখি পূর্ণাঙ্গটা একটু দেখি। পূর্ণাঙ্গের কিন্তু 2টা ধরন আছে, পূর্ণাঙ্গ পুরুষ, পূর্ণাঙ্গ স্ত্রী। স্ত্রীটা পূর্ণাঙ্গ কি অবস্থায় আসে একটু দেখি। পূর্ণাঙ্গ স্ত্রী লাক্ষা পোকার চোখ, ডানা, পা থাকে না। দেহ অসমানভাবে গোল, অ্যান্টেনা অত্যন্ত ক্ষুদ্র, যা নাই বললেই চলে। দেখতে 3-4 খণ্ড যুক্ত। এই 2টা হচ্ছে তোমার সেই স্ত্রী। তাহলে রোস্টাম, দ্বিখণ্ডিত, এরা কিন্তু যৌন, অভডি, পেরাম এবং পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে। দেহে সাদা রোম থাকে, দেখো এগুলোকে রোম বলা হয়, যে রোম। এবং স্ত্রী পতঙ্গের দেহ আঠালো পদার্থ দ্বারা আবৃত থাকে। স্ত্রী পতঙ্গ সারাদিন ধরে লাক্ষা নিঃসরণ করে। তাহলে এটা গেল স্ত্রীর কথা। একটু যদি আমরা যাই পুরুষ পতঙ্গ সম্বন্ধে, একটু যদি যাই পুরুষটা কেমন, তাহলে কি পুরুষ পতঙ্গ 2 ধরনের হয়। আমি প্রথমে বলেছি, দেখো পুরুষ পতঙ্গ 2 ধরনের হয়। এক ধরনের পুরুষের পাখা আছে, এটির পাখা আছে। আরেক ধরনের পাখা থাকে না। স্টাইলের আকার উদরের অর্ধেক হয়। এদের 2 জোড়া ওসিলি থাকে। পুরুষ পতঙ্গের কিন্তু আয়ুষ্কাল অনেক কম, এরা 3-4 দিন কর্মক্ষম থাকে, তারপরেই মারা যায়। তাহলে আমরা কিন্তু এই যে 3টে পতঙ্গের জীবনচক্র যে আমরা দেখলাম, এই 3টে পতঙ্গের জীবনচক্র কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও লাক্ষা কিভাবে চাষ করা হয়, রেশম কিভাবে চাষ করা হয়, মৌমাছি কিভাবে চাষ করা, মধু কিভাবে উৎপাদন করা হয়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এপিকালচার, ইকোনমিক জুওলজি অ্যান্ড অ্যাপ্লাইড জুওলজির মধ্যে কিন্তু তোমরা পাবে। সেখান থেকে কিন্তু তোমরা এই জিনিসগুলো জেনে নেবে। ক্লাসটা একটু দীর্ঘ হয়ে গেল। তোমরা ভালো থাকবে, তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।